আমাদের কাদের ভাই যে বলে বসলেন যে টিআইবি সিপিডি সুজন কি বলল বা বিএনপি সুরে কথা বলছে তারা, তাতে কি আসা যায়? তাহলে পারভেজ কি বলল, কাদের ভাইয়ের কাছে কি ভ্যালু আছে জানি না। কাদের ভাই আমরা এক ধরনের মানুষ, জ্ঞানে সবাই কম বেশি কাছাকাছি, উনিও মূর্খ না আমিও মূর্খ না। তো সো এখানে এসে কথা বলছি জাতিকে অ্যাড্রেস করে, উনি ভালো জানেন ওনার কথা কয়জন বিশ্বাস করে আর প্রফেসর পারভেজের কথা কয়জন বিশ্বাস করে। যত ইম্পোর্ট সংকোচন করে আমরা ডলার বাঁচাতে থাকবো, ইম্পোর্ট সংকোচন করলেই এক্সপোর্ট সংকোচিত হবে, অর্থাৎ ততই আস্তে আস্তে আপনি দেখতে পাবেন যে বাজেটটা মাজা ভাঙা বাজেটে রূপান্তর লাভ করবে এই বছরের শেষের দিকে। অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম আছে, বাজেট নিয়ে অনেক কথা হচ্ছে, এর অনেকটাই রাজনৈতিকভাবে অনেকভাবে সমালোচনা করা হচ্ছে, আবার আরেক পক্ষ অনেক স্তুতি গাইছেন যে খুব ভালো বাজেট হয়েছে। আসলে রিয়েল ফ্যাক্টটা কি? বাজেট কতটা চ্যালেঞ্জিং? আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম। আজকে রাত 12টার পরে আমার জন্মদিন, তাই ডবল সালাম। তো এখন আপনি যেটা বলেছেন একেবারেই শতভাগ সঠিক, যে বাজেট নিয়ে কত কথা, এবং জেনারেলি এটা খুব কমন জিনিস যে এক পক্ষ ব্যানার বানিয়ে রাখবে যে গরিব বাড়ার বাজেট, আর আরেক পক্ষ বলবে যে সর্বশ্রেষ্ঠ বাজেট, উন্নয়নের বাজেট, এইসব কথা চলবে। কিন্তু আমি যে জিনিসটা আজকের এই জ্ঞানী মানুষদের সামনে বলতে চাই, বাজেট নিয়ে এত কথা হওয়ার পিছনে অর্থমন্ত্রী নিজেই দায়ী। কনসেন্সে দেখেন, উনি বাজেটের এই নাম রাখছেন এইভাবে, টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। টেকসই উন্নয়ন এবছর বাজেটকে না বাড়িয়ে সংকুচিত করে বিশ্ব মুদ্রাস্ফীতির ইতে ডলারের দাম বৃদ্ধিতে টেকসই উন্নয়নটা মাহমুদ আলী সাহেব কোন দিক দিয়ে টেকসই করবেন, এই বিতর্ক থেকে যাচ্ছে। এক, 2 নম্বর হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। আপনাদের সবার বই সবার কাছে স্মার্ট, তাই স্মার্ট একটি ওয়েক টার্ম, স্মার্টের আপনার আপেক্ষিক বিষয় এটা বাজেটের শিরোনাম হওয়া উচিত ছিল না। মাহমুদ আলী ভাই আরেকটি যেটা খুব খারাপ কাজ করেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা বাজেটের একটা অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ অফ দ্য বাজেট। সো অবজেক্টিভ অফ দ্য বাজেট সবসময় খুব প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক, মেজারেবল এরকম হতে হয়। সেখানে তিনি লিখছেন যে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ। আপনি সুখী কিনা আই ডোন্ট নো, এরকম একটা ধনী মানুষ, এত বড় নেতা মিস্টার হেলাল, উনি সুখী কিনা উনি জানি না, এত জ্ঞানী মানুষ রিসার্চার জানি না। তাই এইসব ভোগবাজি আগামী দিনের বাজেটে সুখী ইত্যাদি এগুলো বাদ দিতে হবে। বাজেটের অবজেক্টিভ হতে হবে যে কর্মসংস্থান সৃষ্টির বাজেট, আয়বর্ধক বাজেট, মানুষ গরিবের ইনকাম বৃদ্ধির বাজেট, এসএমইদের জন্য সুবিধাজনক বাজেট, সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে বৃদ্ধির বাজেট। অর্থাৎ এগুলো সবগুলো কথা হতে হবে কবিতা বা উপন্যাস বা গদ্য পদ্য নয়। তো বাজেটের শুরুতেই গদ্য পদ্যগুলো আমার ভালো লাগে নাই। আরেকটি কথা আমার ভালো লাগে নাই, খুব ভয়ে ভয়ে আসছি, ভাই আপনারা ডাকেন বলে আসি, কিন্তু আমাদের কাদের ভাই যে বলে বসলেন যে টিআইবি সিপিডি সুজন কি বলল বা বিএনপি সুরে কথা বলছে তারা, তাতে কি আসা যায়? তাহলে পারভেজ কি বলল, কাদের ভাইয়ের কাছে কি ভ্যালু আছে জানি না। কাদের ভাই আমরা এক ধরনের মানুষ, জ্ঞানে সবাই কম বেশি কাছাকাছি, উনিও মূর্খ না আমিও মূর্খ না। তো সো এখানে এসে কথা বলছি জাতিকে অ্যাড্রেস করে, উনি ভালো জানেন ওনার কথা কয়জন বিশ্বাস করে আর প্রফেসর পারভেজের কথা কয়জন বিশ্বাস করে। সো এই ধরনের জাতীয় প্রতিষ্ঠান, টিআইবি বলেন, সিপিডি বলেন, সুজন বলেন, এগুলোকে এইভাবে অপমান করাটা নিম্নরুচির পরিচায়ক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা একটা কমপ্লেইন দিতে চাই, আমাদেরকে আস্তে আস্তে স্মার্টের সাথে ভদ্রতার সম্পর্ক আছে,
অভদ্রকে আপনি স্মার্ট বলতে পারেন না, তো মন্ত্রীদের অভদ্র উচ্চারণকে স্মার্ট বলতে পারেন না। এখন আপনার কথায় সুদাসুদি চলে আসি। জি আমি মাহমুদ আলী সাহেবের বাজেটকে এবং তার অ্যাসিস্ট্যান্ট আমার ভাইয়ের বউ ওয়াসেকাকে আমি সাধুবাদ দিতে চাই যে তারা চেষ্টা করেছে মানুষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখার জন্য একটা বাজেট দিতে। সেই ক্ষেত্রে তারা সফল এই ক্ষেত্রে মোটা দাগে। কিন্তু ওনাদের কিছু করার ছিল না, তাই আমি তো ধরলাম কতগুলো অন্যদিকের পয়েন্ট। বিশ্ব অর্থনীতির যেই অবস্থা, বিশ্ব আপনার ইনফ্লেশনের যে অবস্থা, এগুলো সব আমাদের উপরে এসে এটা সোয়ার হয়েছে। তারপরে যথাযথ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইন্টারন্যাশনাল ফোর্সেসরা আমাদের বিরুদ্ধে কনস্পিরেসিতে আছে। তো সব কিছু মিলে বাজেট এর চাইতে ভালো হতে পারতো কি না আমি জানি না, কিন্তু বাজেটে যে জিনিসগুলো পড়াশোনা করলে ধরা পড়তো সেটা হচ্ছে যে ইনফ্লেশন এমনি পাগলও বলে ছাগলও বলে যে ফুড অ্যান্ড দুটোটা মিলে 9+ বা অ্যারাউন্ড 10, কেউ কেউ বলে 2 ডিজিট। সেখানে বাজেটের এটা 6 পয়েন্ট সামথিংয়ে নামিয়ে আনা মাহমুদ আলী ভাই বুড়াকালে হয়তো একটু বুঝতে পারেন নাই। এটা ইম্পসিবল, আমি চ্যালেঞ্জ থ্রো করলাম। একইভাবে জিপিডি গ্রোথ যেটা টার্গেট ধরা হয়েছে সেটাও অর্জনযোগ্য নয়, আমি চ্যালেঞ্জ থ্রো করলাম। তার কেন মানুষ কষ্ট পাবে সেটার কারণ হচ্ছে বাজেট যখন ঘোষণা হচ্ছে তখন খাইয়ে পরিয়ে রাখার একটা চিন্তা মাথায় রেখে বাজেটটা করা হলেও আপনার এই যে এই 110 টাকা ডলার 117 টাকা, আমি একটু বিদেশে যাব, ব্যাংক গোটা চোখে চোখে তাকিয়ে আমার থেকে বললো 117 টাকা গভর্নমেন্ট রেট, আমরা সার্ভিস চার্জ নিচ্ছি প্রতি ডলারে 1.5 টাকা। আমি ব্যাংকের নাম নিলাম না, এটা ওরাই নড়ে বসবে। তো গভর্নমেন্ট প্রাইস ইস 118 টাকা আনা। তো এখন এটা বাজারে হয়তো 20, বা আমি সেই ভিতরকে যেতে চাচ্ছি না, কিন্তু আই এম কোয়াইট শিওর আগামী 4 মাসে এটা 130 টাকার কাছাকাছি আসবে। IMF-এর প্রেসক্রিপশনে আসবে, IMF-এর চাপে আসবে। তাহলে ওই 130 টাকা দিয়ে আমরা যখন ভোগ্যপণ্য আমদানি করে গরিবকে খাওয়াবো, আজকে যেটা আমি মনে করছি যে এখন এটা পসিবল, যে এখনও মানুষ খেয়ে পরে বাঁচতে পারতেছে, কিন্তু আফটার 4 মান্থস মানুষের অনেক তকলিফ হবে। এটা একটা। তা আরেকটা জিনিস হচ্ছে যে তার মানে আমি বুঝাতে চাচ্ছি ইনফ্লেশন যে কারণে হয়, যে ইনকাম মানুষের যখন কমে যায়, বাইং ক্যাপাসিটি কমে যায়, সেটা আরেকটি কারণ হবে কিন্তু টাকা ডেপ্রিসিয়েশনের। তাই এই বাজেটটা এখনও এটার একটা স্ট্রাকচার আছে, কিন্তু একটা মাস যেতে যেতে আমি কার সামনে কি বলতেছি এইখানে জিপিডির এখনো পর্যন্ত এটা এক ধরনের টেকসই আছে, কিন্তু এভরি মান্থ যতই যেতে থাকবে, যতই টাকা ডিভ্যালুয়েশন হবে, যত ডলার অ্যাপ্রিসিয়েশন হবে, যতই গার্মেন্টসের এক্সপোর্ট ক্যান্সেল হতে থাকবে, যতই ইম্পোর্ট সংকোচন করে আমরা ডলার বাঁচাতে থাকবো, ইম্পোর্ট সংকোচন করলেই এক্সপোর্ট সংকোচিত হবে, অর্থাৎ ততই আস্তে আস্তে আপনি দেখতে পাবেন যে বাজেটটা মাজা ভাঙা বাজেটে রূপান্তর লাভ করবে এই বছরের শেষের দিকে।